মহারাজ, না, এ আমি কি করে ফেললাম? হে ভগবান, এই হাত চালানোর আগে কেন কেটে দিলেন না? মহারাজ, আমি এক্ষুনি জড়িবুটি নিয়ে আসছি, আপনি শুধু একটু অপেক্ষা করুন মহারাজ। ছো না আমাকে, পাপী। তুই আজ এক তপস্বীর রক্ত ঝরিয়েছিস। নিজের ক্ষুধার জন্য তুই এতটাই অন্ধ হয়ে গেছিস যে মানুষ আর পশুর পার্থক্যই ভুলে গেছিস। মহারাজ, আমাকে মেরে ফেলুন, এই ধনুকের তার দিয়েই আমার গলা টিপে দিন, কিন্তু আমাকে এভাবে দেখবেন না। আমি তো শুধু আমার পরিবারের পেট চালানোর জন্য বেরিয়েছিলাম। আমি কি করে জানতাম আমার এই পোড়া ভাগ্য আমাকে খুনি বানিয়ে দেবে? মহারাজ, দয়া করুন। শাস্তি তোকে পেতেই হবে। আজ আমার বুকে যে যন্ত্রণা হচ্ছে, সেই অসহায়তাই তুই সারা জীবন ভোগ করবি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এক ঘোড়ায় পরিণত হবি। তুই চিৎকার করবি, কিন্তু কেউ শুনবে না। তুই কাঁদবি, কিন্তু কেউ তোর চোখের জল মুছবে না। যা, পশু হয়ে নরক ভোগ কর। না মহারাজ, এমন কথা বলবেন না। আমার ছোট ছোট বাচ্চাগুলো অনাথ হয়ে যাবে, ওরা না খেয়ে কষ্ট পাবে মহারাজ। আমি যদি পশু হয়ে যাই, তাহলে ওদের বাবা বলে কে ডাকবে? মহারাজ, ওই নিষ্পাপ বাচ্চাগুলোর কি দোষ? আমাকে ক্ষমা করে দিন। সাধুর নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছিল, তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। শিকারীর কান্নার শব্দ শুনে এক মুহূর্তের জন্য সাধুর মন নরম হয়ে যায়। শোন, যদি তুই এই পাপ নিজের সন্তানদের জন্য করে থাকিস, তাহলে আমি তোকে পুরোপুরি শেষ করব না। 100 বছর পর, 100 বছর পর এক গরিব আর ভীতু মানুষ তোর সঙ্গে দেখা করবে। সেই হবে তোর মুক্তির পথ। 100 বছর? মহারাজ, ততদিনে তো সব শেষ হয়ে যাবে। আমি কোথায় যাব? তোকে তাকে নিয়ে কালী গুহার ওপারে সেই ভয়ঙ্কর জঙ্গলের মাঝে থাকা জাদুকরি পুকুর পর্যন্ত যেতে হবে। যদি সেই ভীতু মানুষ তোকে সেখানে স্নান করাতে পারে, তাহলে তুই আবার মানুষ হয়ে যাবি। এতটুকু বলেই সাধুর প্রাণ পাখি উড়ে যায়। এই ও মদনা, ওঠ রে বাবা, দেখ তো 10:30 বেজে গেছে। পেটে ক্ষুধায় ইঁদুরগুলো কুস্তি লড়ছে। ওঠ, জঙ্গল থেকে 2টো শুকনো কাঠ নিয়ে আয়, তাহলে চুলায় আগুন জ্বলবে। আরে মা, সকালে সকালে কেন আমার কপাল জাগাচ্ছ? ঘুমাতে দাও না, এমনিতেই বাইরে বৃষ্টি হচ্ছে। কাঠগুলো কি সেখানে আমার অপেক্ষায় বসে আছে নাকি, যে মদন বাবু আসবেন আর আমাদের নিয়ে যাবেন? সবই তো ভিজে গেছে। তুমিও ঘুমিয়ে পড়ো। ঠিক তখনই সেখানে চম্পা এসে হাজির হয়। এই ও মুখ পোড়া, ও ঘরকুনো অলস, উঠবি নাকি একটা বেলন ছুঁড়ে মারবো? লজ্জা করে না? বুড়ি মা না খেয়ে কাঁপছে, আর তুই এখানে আরামে ঘুমাচ্ছিস। জন্মের পরই মরলি না কেন? কমপক্ষে আমার ভাতটা তো বাঁচতো। এ চম্পা, এটা কেমন অসভ্যতা? স্বামী ঘুমালে তাকে ডাকারও একটা নিয়ম থাকে, আর তুই এই মুখ পোড়া কাকে বললি রে? মা, দেখো তো, এ নিজের স্বামীকেই গালি দিচ্ছে। তোর পরকাল নষ্ট হয়ে যাবে। আমার পরকাল তো সেদিনই নষ্ট হয়েছে, যেদিন তোর মতো মাটির ঢেলার সঙ্গে আমার বিয়ে হয়েছে। লোকজন বলেছিল ছেলে খুব সোজা সাপটা। আমি কি জানতাম ছেলে সোজা না, আস্ত একটা অলসতার খুঁটি। পাশের বাড়ি সুখদেবকে দেখ, বৃষ্টিতে ভিজে শহরে গেছে কাজ করতে, আর এক তুই বিছানায় এমনভাবে লেগে আছিস যেন ফেবিকল দিয়ে আটকানো। তাহলে তুই না সুখদেবের কাছে চলে যা। আমি কি তোকে মানা করেছি? সে শহরে গেছে আর আমি বাড়ি পাহারা দিচ্ছি, যদি কোনো চোর এসে পড়ে। আর শোন চম্পা, মায়ের সামনে একটু মুখ সামলে কথা বলবি। নইলে কি কি করতে পারবি তুই? তুই তো একটা মাছি মারার আগেও শুভ মুহূর্ত খুঁজিস। মাঝি, আপনার এই হিরেটাকে দেখুন, ঘরে আটা নেই,
কাঠের নামে একটা খড়কুটোও নেই, আর এ আমাকে উল্টো হুমকি দিচ্ছে। এই অপদার্থ, আজ যদি কাঠ না আনিস তাহলে আজ রাতে এই বিছানায় না, বাড়ির বাইরে কাদার মধ্যে ঘুমাতে হবে তোকে। বৌমা, এত বকিস না। আমার ছেলে খুব ভীতু, বজ্রপাত দেখলেই ওর প্রাণ বেরিয়ে যায়। ভীতু না মাঝি, এ তো মহাকাপুরুষ। তোর চেয়ে ওই কালী গুহার ডাইনিটাও ভালো, কমপক্ষে সে রাত ভোর জেগে থাকে। আর তুই একেবারে জীবন্ত লাশ। ওঠ, বের হয়ে যা এখান থেকে। ওই জঙ্গলে যা, যেখানে কালী গুহা আছে, সেখানে শুকনো কাঠ পাবি। আর যদি খালি হাতে ফিরে আসিস তাহলে তোর এই মুখ আর আমাকে দেখাস না। হায় দয়াময়, এই মেয়ে না ডাকাত, আমাকে কালী গুহায় পাঠাচ্ছে। তোর কি জানা আছে সেখানে কত ভূত থাকে? যদি ওরা আমাকে ধরে ফেলে তখন কিন্তু তুই কাঁদবি, খুব কাঁদবি। আমি কাঁদব না, আমি তো গঙ্গা স্নান করব যে আপদ বিদায় হয়েছে। যা, ভূতদের গিয়ে বল মদন এসেছে। তোর আলসেমি দেখে ওরাই ভয় পালাবে। চল, বেরোয় যা। যাচ্ছি। দেখিস চম্পা, যদি আমার কিছু হয় তাহলে যমরাজকে বলবো সবার আগে তোকে নিয়ে যেতে। মা, দোয়া করো, তোমার বৌমা আমাকে মেরে ফেলতেই উঠে পড়ে লেগেছে। কি ভয়ানক কলিযুগ এসেছে, এক নিরীহ স্বামীকে বৃষ্টির মধ্যে ঠেলে বের করে দেওয়া হচ্ছে। মদন সঙ্গে সঙ্গে জঙ্গলের কাঠ কুড়োতে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ এদিক ওদিক খুঁজেও সে কোথাও কোনো কাঠ পেল না। হে ভগবান, একদিকে ওই চম্পা ডাইনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার উপর ইন্দ্রদেব যেন পাইপ খুলে বসে আছেন। একটাও শুকনো কাঠ চোখে পড়ছে না। আজ বুঝি মরেই যাব। চম্পা, আজ তুই বিধবা হবি, নিশ্চিত হবি। সে একটু সামনে এগিয়ে যায়। বৃষ্টির ফোঁটাগুলো তাকে খুব বিরক্ত করছিল, তাই মদনের রাগ উঠে যায়। সে আকাশের দিকে মুষ্টি দিলে পুরো শক্তিতে চিৎকার করে ওঠে। এই ওপরে, বন্ধ করুন এই পানির নাটক। দেখতে পাচ্ছেন না এক নিরীহ স্বামী ভিজে যাচ্ছে? বন্ধ করুন এই বৃষ্টি। মদনের কথা শেষ হতেই হঠাৎ চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। এক ফোঁটা বৃষ্টিও আর পড়ছে না। মেঘ যেমন ছিল তেমনই আছে, কিন্তু পানি পুরো থেমে গেছে। মদনের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায়। এ কি হলো? আমার গলায় এত জোর নাকি? নাকি আমি কোনো মহাত্মা হয়ে গেলাম? মদন নিজেরই বিশ্বাস করতে পারছিল না। সে বুক ফুলিয়ে আবার চিৎকার করে ওঠে। এই বৃষ্টি আবার শুরু হও, আমি একটু পরীক্ষা করতে চাই। পরের মুহূর্তেই ঝমঝম করে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। মদনের মাথার ওপর যেন বালতি ভরে পানি পড়তে থাকে। মদন আনন্দে লাফিয়ে ওঠে। আরে বাবা রে, এ তো রিমোট কন্ট্রোলের বৃষ্টি। চম্পা, এবার দেখ তোর স্বামী আর সাধারণ মদন নেই। চলো, এবার বৃষ্টি বন্ধ করো। হঠাৎ করেই আবার বৃষ্টি থেমে যায়। এবার মদনের মনে একটু সাহস চলে আসে। সে চারপাশে তাকায়। তার মনে হয় কেউ যেন তাকে দেখছে। এই ভাই, যেই আমার কথা শুনছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু শুনুন, শুধু বৃষ্টি বন্ধ করলে হবে না। আমি বাড়ি গেলে ওই চম্পা ব্যালুন নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি যদি সত্যিই আমার কথা শুনে থাকেন তাহলে কি আমাকে এক গাঁট শুকনো কাঠ দিতে পারেন প্লিজ? মদন কথাটা শেষ করতেই তড়াক শব্দ করে আকাশ থেকে একটা বড় গাঁটরি পড়ে। সেখানে সুন্দর করে বাঁধা একেবারে শুকনো কাঠ ছিল। সেটা এসে সরাসরি তার পায়ের কাছে পড়ল। আরে ওত্তরে, এ তো একেবারে হোম ডেলিভারি হয়ে গেল। ভাই সাহেব, আপনি যেই হন, ভূত প্রেত না জিন, আপনি খুবই ভালো মানুষ। সত্যি সত্যি কাঠ দিয়ে দিলেন। অনেক অনেক ধন্যবাদ। এবার আমি যাই, না হলে চম্পা ভাববে আমি মরে গেছি আর দ্বিতীয় বিয়ের প্রস্তুতি শুরু করে দেবে। আবার দেখা হলে আপনাকে বিড়ি খাওয়াবো। মদন সেই কাঠগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। এ নে চম্পা, নিজের চোখে দেখে নে। এই যে শুকনো কাঠ, এবার চুলা জ্বাল আর রান্না কর। আর হ্যাঁ, বেশি বক বক করিস না, আমার মাথার ফিউজ উড়ে গেছে। এই ও মদন, সত্যি সত্যি বলতো, এই কাঠ কোথা থেকে আনলি? বাইরে তো বন্যা লেগে আছে, আর তোর কাঠ এমন শুকনো যেন এখনই চুলা থেকে নামানো হয়েছে।
কোন ভূতের বাড়িতে ডাকাতি করে এলি রে? সত্যি বল, কার বাড়ি থেকে চুরি করেছিস? কি চুরি? আরে ভাগ্যবতী, আমি জঙ্গলের কালীগুহা পর্যন্ত গিয়েছিলাম। নিজের জীবন হাতে নিয়ে এই কাঠ এনেছি, আর তুই বলছিস চুরি করেছিস? হ্যাঁ হ্যাঁ, চুরিই তো। তোর মতো ভিতুর পক্ষে এমন কাঠানা সম্ভব না। নিশ্চয়ই পাশের গ্রামের প্রধানের গুদাম থেকে চুরি করে এনেছিস। এই কালামুখ, আগে তুই শুধু অলস ছিলি, এখন চোরও হয়ে গেছিস। এমন রোজগারের ওপর ধিক্কার। পাড়ায় মুখ দেখানোর যোগ্য রাখলি না আমাকে। ব্যাস, অনেক হয়েছে চম্পা। তুই আমার পরিশ্রমকে চুরির নাম দিলি। আমার মাথা একেবারে খারাপ করে দিয়েছিস তুই। তোর তো কাঠ পেয়ে গেছিস, চুলা জাল, রান্না কর, খেয়ে নে। কিন্তু মনে রাখিস, আজ তুই মদনের সততার উপর সন্দেহ করেছিস। চুরি করা কাঠের রান্না করা খাবার আমি খাবো না। তুই একটা চোর। ঠিক আছে চম্পা, তোর মনে হয় না আমি কিছুই করতে পারি? তোর মনে হয় আমি শুধু চুরি করতে পারি? তাহলে শোন, আজ এই মদন এই বাড়ির দোরগোড়া ছেড়ে চলে যাচ্ছে। এখন যখন সফল হব, যখন নিজের ভাগ্য নিজেই লিখব, তখনই এই বাড়িতে আবার পা রাখব। যা যা, বড় এসেছে সফল হতে। 2 পা হাঁটলেই ভয়ে আবার ফিরে আসবি। ভাগ এখানছে। মদন বাড়ি থেকে বেরিয়ে আবার সেই জঙ্গলে চলে যায়, যেখানে সে শুকনো কাঠ পেয়েছিল। এই ওয়েই, কে তুই? সামনে আ। তোর ওই শুকনো কাঠের জন্য আজ চম্পা আমাকে চোর বলেছে। শোন, যদি সত্যিই থেকে থাকিস তাহলে সামনে এসে জবাব দে। হঠাৎ চারদিকে এক আলো ছড়িয়ে পড়ে। সেই আলোর ভেতর থেকে একটি সাদা ঘোড়া বেরিয়ে আসে। কি হয়েছে বন্ধু, এত রাগ কেন? আমি তো তোমার সাহায্যই করছিলাম, আর তুমি সাহায্যকারীকে গালাগাল দিচ্ছ। সাহায্য নাকি? তোর ওই সাহায্যের 12টা বাজুক। ওই শুকনো কাঠ দেখে চম্পা ভাবল আমি চুরি করেছি। সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুই আমাকে সাহায্য করিসনি, আমার সংসারটাই ভেঙে দিয়েছিস। মদন, একটু মাথা ঠান্ডা করো। আমি জানি চম্পার তীক্ষ্ণ কথাগুলো তোমার বুকটা ছিঁড়ে দিয়েছে, কিন্তু জানো না, নিমের ফল তিতা হলেও রক্ত পরিষ্কার করে। তুই কি করে জানলি আমি চম্পার উপর রাগ করেছে? আর তুই তার নামই বা জানলি কিভাবে? তুই কি কোনো অন্তর্যামী নাকি? হ্যাঁ ভাই, ওই মেয়েটা আমার জীবনটাই নরক বানিয়ে দিয়েছে। এমন কোনো মন্ত্র আছে নাকি যাতে ওর রাগ কমে যায় আর সে আমাকে সম্মান করে? উপায় আছে মদন, কিন্তু পথটা খুব দীর্ঘ আর ভয়ঙ্কর। কালো দুনিয়ার মাঝে একটা জাদুকরি পুকুর আছে। যদি তুমি সেখানকার জল এনে তোমার স্ত্রীকে খাওয়াতে পারো, তাহলে সে আর কখনো তোমার সঙ্গে ঝগড়া করবে না, আর তোমার ঘর ধন সম্পদে ভরে যাবে। কিন্তু বলো তো, তুমি কি আমার উপর ভরসা করে এই পথে হাঁটতে পারবে? আজ তো আমি যমরাজের সঙ্গেও লড়ে যাব। কথা দিচ্ছি, পিছিয়ে যাব না। শুধু আমাকে সেই পুকুর পর্যন্ত নিয়ে চলো। তারপর দুজনে কালো দুনিয়ার পথে রওনা দেয়। চলতে চলতে পথ আরো ঘন আর ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। হঠাৎ রাস্তার মাঝখানে এক অপূর্ব সুন্দরী নারীকে দেখা যায়। তার সৌন্দর্য দেখে মদনের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। ও পথিক, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? আমি এই জঙ্গলে একা পথ হারিয়ে ফেলেছি। আরে, আপনাকে সাহায্য তো যে কেউ করবে। আপনি এত সুন্দর। বলুন, কি সেবা করতে পারি? তুমি কি আমাকে বিয়ে করে এই জঙ্গল থেকে নিয়ে যাবে? আমি তোমাকে খুব সুখে রাখব। বিয়ে? অবশ্যই। ওই চম্পা ডাইনি তো আমাকে রোজ অভিশাপ দেয়। আপনার মতো কোনো অপ্সরা যদি পাই, তাহলে তো জীবনই বদলে যাবে। সাদা ঘোড়াটা বুঝতে পারি এটা আসলে এক মায়াবী ভাঁদ। সে মদনকে সত্যিটা দেখাতে চায়। মদন, থামো। তোমার মনে হয় চম্পা তোমাকে ভালোবাসে না? তাহলে এটা দেখো। হে জাদুকরি আয়না, প্রকাশ হও, একে তার স্ত্রীর আসল চেহারা দেখাও। হঠাৎ বাতাসে এক জাদুকরি আয়না ভেসে ওঠে। সেই আয়নায় মদন দেখে চম্পা ঘরের এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার ভুল হয়ে গেছে। আমি আমার মদনকে চোর বলেছি। আমি মুখে তিতা কথা বলি ঠিকই, কিন্তু ওকে ছাড়া আমি মরে যাব। ওকে নিরাপদে ফিরিয়ে দাও ভগবান। আমি আর কখনো ওকে বকবো না।
মদন, তুমি যেখানে থাকো ফিরে এসো। চম্পা, আমার চম্পা। এই ও সুন্দরী, তুই এখান থেকে সরে যা। আমার চম্পার সামনে তুই কিছুই না। ওর মুখ হয়তো খারাপ, কিন্তু মনটা সোনার মতো। আমি তোকে বিয়ে করতে পারবো না। এতটুকু শুনতেই সেই সুন্দরী নারী হঠাৎ ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। মূর্খ মানুষ, আমি এক ডাইনি। যে আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়, আমি তার রক্ত চুষে খেয়ে ফেলি। আরে বাবা রে, পাপ্পু ভাই বাঁচাও, এ তো রক্ত খাওয়ার মেশিন বের হলো। ভয় পেও না মদন। এই ডাইনি, যদি তোর শুধু রক্ত খেতেই হয় আর বিয়েই করতে হয়, তাহলে আমার বন্ধুকে ছেড়ে দে। আমি তোকে এমন এক বর খুঁজে দেব যে তোর একদম যোগ্য হবে। ততক্ষণ পর্যন্ত তুই আমাদের সঙ্গে চল। যদি মিথ্যে বলে থাকো, তাহলে আমি তোদের দুজনের হাড় চিবিয়ে খাবো। তিনজন চলতে চলতে কালো দুনিয়ার প্রবেশদ্বারে পৌঁছে যায়। সেখানে এক বিশাল দানব দাঁড়িয়েছিল। তার হাতে ছিল এক বিশাল গদা। মদন আর ঘোড়াটাকে দেখে সে জিভ চাটতে শুরু করে। বাহ, আজ তো ভোজ হবে। একটা টাটকা মানুষ আর একটা মোটা ঘোড়া। আমি খুব ক্ষুধার্ত। একটু থামুন রাক্ষসরাজ, শিকার পরে করবেন। আগে এই ডাইনিটাকে দেখুন। সে আপনার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আপনি কি এক শক্তিশালী রাক্ষসীকে বিয়ে করতে চান না? বিয়ে? এই ডাইনি আমাকে বিয়ে করবে? আরে রাক্ষসজি, আপনি বিউটি কুইনকে ঠিকমতো চেনেন না। একে কেউ হারাতে পারে না। কিন্তু আপনার কি মনে হয় আপনি ওর যোগ্য? ওর সামনে তো আপনাকে একদম ইঁদুরের মতো লাগছে। কি? আমি দূর? এই ডাইনি যদি তোকে বিয়ে না করে, তাহলে আমি তোকে আর এই দুজনকে এখনই কাঁচা খেয়ে ফেলবো। দেখলেন তো, আমি ঠিকই বলেছিলাম। মদন, তুমি ঠিকই বলেছ। এই রাক্ষস আমাকে অপমান করেছে। একে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে সে আর কোনো দিন ফিরতে পারবে না। ওই রাক্ষস, আমার সঙ্গে চল। সাহস থাকলে আমার মোকাবিলা কর। রাক্ষস আর ডাইনি নিজেদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু করে দিল। ডাইনি নিজের মায়াবী শক্তি দিয়ে রাক্ষসকে এক ঘূর্ণিঝড়ের মধ্যে আটকে ফেলে আকাশে উড়িয়ে অনেক দূরে নিয়ে গেল। মদন, এটাই সুযোগ। দৌড়াও, যত তাড়াতাড়ি পারো পালাও। ডাইনি ফিরে আসার আগেই এখান থেকে বেরিয়ে যেতে হবে। আরে দৌড়াও ভাই, আজ তো অল্পের জন্য বেঁচে গেলাম। পাপ্পু, তুই তো একেবারে খেলোয়াড় বেরোলি রে। দুজনে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। অনেক দূর যাওয়ার পর রাত নেমে আসে। তারা তখন জাদুকরি পুকুরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ঠিক তখনই সেই জঙ্গলের রক্ষক বৃক্ষরাজ তাদের সামনে আবির্ভূত হয়। থামো ক্ষণস্থায়ী প্রাণীরা, আমি বৃক্ষরাজ, এই শূন্য বনের রক্ষক। এখান থেকে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি, আর কেউ যেতে পারবেও না, যতক্ষণ না সে আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দেয়। আরে বাবারে, এই তো কথা বলা গাছ। পাপ্পু ভাই, এই তো আমাদের এখানেই সার বানিয়ে ফেলবে। পালাবো নাকি? পালিয়ে লাভ নেই মদন। বৃক্ষরাজের শিকড় পুরো জঙ্গল জুড়ে ছড়িয়ে আছে। আমাদের ওর প্রশ্নের উত্তর দিতেই হবে। বৃক্ষরাজ, আপনার প্রশ্ন করুন। সাবধান, একটাও ভুল উত্তর হলে তোরা দুজন এখানেই ডাল হয়ে ঝুলে থাকবি। আমার প্রথম প্রশ্ন, কোন জিনিস আলোতেই জন্মায় কিন্তু আলোই তাকে দেখা মাত্র মেরে ফেলে? আলোতে জন্মায়, আবার আলোই তাকে মেরে ফেলে? ওটা কি চম্পার রাগ? না না, ওটা তো অন্ধকারেও জ্বলে।
মাথা খাটাও মদন, এটা কোনো প্রাকৃতিক জিনিস। আরে বুঝেছি, ছায়া। মহারাজ, ছায়া তো রোদেই তৈরি হয়, কিন্তু যদি চারদিক থেকে আলো ফেলা হয় তাহলে সেটা মিলিয়ে যায়। বলুন, ঠিক বলেছি তো? তোমরা বেঁচে গেলে বালক, সঠিক উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন শোনো, যা আরও কঠিন। এক বাবার দুই ছেলে, একজন সবসময় ঘুমায় তবুও চলতে থাকে, আর একজন সবসময় জেগে থাকে কিন্তু নিজের জায়গা থেকে নড়ে না। বলো তো তারা কারা? মদনের মাথা ঘুরতে শুরু করল। সাদা ঘোড়াও গভীর চিন্তায় পড়ে গেল। একজন ঘুমায় তবুও চলে, আরেকজন জেগে থেকেও নড়ে না। এ কেমন আজব পরিবার ভাই! মদন, তোমার দারিদ্র্য আর ভাঙা সংসারের কথা ভাবো। তুমি কি কখনো চাক্কি দেখেছ? আরে আরে বুঝেছি মহারাজ, এর উত্তর হলো চাক্কির দুই পাথর। নিচের পাথরটা জেগে থাকে কিন্তু নড়ে না, আর উপরেরটা যেন ঘুমিয়ে থেকেও ঘুরতেই থাকে। অসাধারণ! একটা দেখতে বোকা মানুষ এমন উত্তর কিভাবে দিতে পারে? যাই হোক, এবার শেষ প্রশ্ন। এর উত্তর না দিতে পারলে তোরা এখানেই মাটিতে মিশে যাবি। এই প্রশ্ন আজ পর্যন্ত কেউ শোনেনি। কোন সেই কারাগার যেখানে বন্দি স্বাধীন, কিন্তু কারাগারটাই বন্দি? আর সেই কারাগারের দরজা মাত্র একবার খোলে, দ্বিতীয়বার আর কখনো নয়। পাপু ভাই, এ তো জেলখানারও বাপের কথা বলছে। আমি তো কোনোদিন থানাই দেখিনি। মহারাজ, এর উত্তর কি ডিম? না, ওটা কোনো মুক্ত কারাগার নয়। একটু থাম পাপ্পু। মহারাজ, আমি গ্রামের মানুষ ঠিকই, কিন্তু আমার মাথা একেবারে উড়োজাহাজের মতো চলে। আপনার সেই কারাগারের নাম হলো মানুষের শৈশব। কি ব্যাখ্যা করো? মহারাজ, শৈশব এমন এক কারাগার যেখানে শিশু পুরোপুরি স্বাধীন থাকে। তার না খাবারের চিন্তা থাকে, নাই দুনিয়ার কোনো ভয়। কিন্তু সেই শৈশবটাই সময়ের কারাগারে বন্দী থাকে। আর সেই কারাগারের দরজা মাত্র একবারই খোলে, যখন আমরা বড় হয়ে যাই। একবার সেখান থেকে বেরিয়ে এলে আর কখনো কেউ সেই শৈশবে ফিরে যেতে পারে না, যতই কান্না করুক না কেন। ধন্য তুমি বালক, তুমি এমন কথা বলেছ যা বড় বড় জ্ঞানীরাও বুঝতে পারেনি। যাও, পথ এখন পরিষ্কার। তোমার সততা আর তোমার স্মৃতিগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি। দেখলি পাপু, চম্পা আমাকে কুমড়ো বললেও এই কুমড়োর ভেতরে কিন্তু মস্তিষ্কের হালুয়া ভরা আছে। চল ভাই, এখন আর পুকুর বেশি দূরে নয়। মদন আর পাপ্পু ঘোড়া চলতে চলতে স্বপ্নবনে পৌঁছে যায়। এই বনের বাতাসে এক অদ্ভুত নেশাময় গন্ধ ছড়িয়েছিল। চারদিকে মৃদু সুর বাজছিল। মদনের পা ভারী হয়ে আসতে থাকে। পাপু ভাই, জানি না কেন মনে হচ্ছে যেন বহু বছর ঘুমায়নি। চোখ দুটো নিজে থেকেই বন্ধ হয়ে আসছে। চল না ভাই, 5 মিনিট একটু বিশ্রাম নি। মদন, আমারও খুব ক্লান্ত লাগছে। চলো, এই নরম ঘাসের উপর একটু শুয়ে নিই। দুজনেই গভীর ঘুমে তলিয়ে যায়। হঠাৎ মদনের স্বপ্নের মধ্যে এক অদ্ভুত সুর বেজে ওঠে। তার সামনে এক বিশাল জলজলে মহানাগ আবির্ভূত হয়। তার চোখে আগুনের মতো জ্যোতি জ্বলছিল। জেগে ওঠ পথিক, জেগে ওঠ। তুই কার ভরসায় মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছিস? আপনি কে? আর আমাকে কেন জাগাচ্ছেন? আমি তো আমার বন্ধু পাপ্পুর সঙ্গে জাদুকরি পুকুর খুঁজতে বেরিয়েছি। যাকে তুই পাপ্পু ভাবছিস সে আসলে এক মায়া। তার আসল নাম পবন বেগ। সে কোনো নিরীহ ঘোড়া নয়, বরং এক নিষ্ঠুর শিকারী ছিল। সে এক সিদ্ধ সাধুর রক্ত ঝরিয়েছিল, আর সেই পাপের কারণেই আজ সে অভিশপ্ত জীবন কাটাচ্ছে। সে তোকে শুধু নিজের মুক্তির জন্য ব্যবহার করছে। সেই পুকুরে পৌঁছানোর পথ তোর মৃত্যুর মধ্যে দিয়েই যায়। কি? না, সে তো বলেছিল আমার চম্পার রাগ শান্ত হয়ে যাবে। মূর্খ, তোর চম্পা নিজের ভুল বুঝতে পেরেছে। সে তো কেঁদে কেঁদে তোর জন্য অপেক্ষা করছে। এই পবন বেগ তোকে বোকা বানাচ্ছে, যাতে তুই তার জন্য নিজের জীবন বিপদে ফেলিস। ফিরে যা মদন, সামনে শুধু অন্ধকার আর মৃত্যু আছে। তুমি কে যে আমাকে এসব বলছো? আমি কোথায় আছি? আমি তোর অন্তরের ডাক। এখনো সময় আছে, ফিরে যা। হঠাৎ মদনের ঘুম ভেঙে যায়। সে পুরো ঘামে ভিজে গেছে।
সামনে পাপ্পু ঘোড়া তাকে খুব মায়া ভরা চোখে ঘুমাতে দেখছিল। দূরে সরে যা, আমার থেকে দূরে থাক প্রতারক। সত্যি করে বল, তুই কে? তুই কি সত্যি পাপ্পু নাকি অন্য কেউ? মদন, কি হয়েছে ভাই? আমি তো তোমার পাপ্পুই, তোমার বন্ধু। মিথ্যে বলিস না। তোর নাম কি পবন বেগ নয়? তুই কি সেই শিকারী না যে সাধুকে তীর মেরেছিল? তুই আমাকে নিজের মুক্তির জন্য বলির পাঠা বানাচ্ছিস, তাই না? তুই কাপুরুষ। তুই আমার চম্পার ভালোবাসার সুযোগ নিয়েছিস। হ্যাঁ মদন, তুমি সত্যিটা জেনে গেছ। আমি সেই পাপী পবন বেগ। আমি সেই মহান আত্মার রক্ত ঝরিয়েছিলাম। কেন করেছিলি এমন? আমি তোকে বিশ্বাস করেছিলাম, তোকে নিজের ভাই মনে করেছিলাম, আর তুই আমাকে মৃত্যুর কুয়োতে ঠেলে দিচ্ছিলি। মদন, অভিশাপের আগুন খুব ভয়ঙ্কর হয়। পুরো 100 বছর আমি সেই জঙ্গলে নিজের অসহায়তার মধ্যে কষ্ট পেয়েছি। মানুষ আমাকে মারত, পাথর ছুঁড়ত, কিন্তু আমি কাউকে নিজের ব্যথা বলতে পারতাম না। যখন তোমাকে দেখলাম তখন মনে হলো আমার মুক্তির একটুখানি আলো পেয়েছি। হ্যাঁ, আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম। কিন্তু বলো মদন, আমার কি বেঁচে থাকার অধিকার নেই? একটা ভুলের জন্য কি আমি আর কখনো মানুষ হতে পারবো না? আমারও সন্তান ছিল, আমারও স্ত্রী ছিল। 100 বছর কেটে গেছে। জানি না তারা কেমন আছে নাকি মারা গেছে। আমি শুধু আর একবার, শেষবারের মতো মানুষ হয়ে বাঁচতে চাই। মদন, তুমি চাইলে আমাকে এখানেই মেরে ফেলতে পারো, আমি পালাবো না। মদনের রাগ ধীরে ধীরে শান্ত হতে থাকে। সে পবন বেগের চোখে সেই একই কষ্ট দেখতে পায় যা সে নিজের মায়ের চোখে দেখেছিল, একাকিত্ব আর অসহায়তার কষ্ট। পবন বেগ, তুই আমার সঙ্গে মিথ্যে বলেছিস, আমার মন ভেঙে দিয়েছিস। কিন্তু একটা কথা বল, যদি তুই আবার মানুষ হোস, তাহলে কি আবার শিকার করবি? কখনো না মদন, আমি তো আর একটা ঘাসের পাতাও ছিঁড়ব না। আমি শুধু নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। চল বন্ধু, তুই ভুল করেছিলি ঠিকই, কিন্তু 100 বছরের শাস্তি অনেক বড় শাস্তি। তুই বলেছিলি না সেই মানুষটা গরিব হবে কিন্তু ভীতুও হবে? হ্যাঁ, আমি ভীতু, কিন্তু নিজের মানুষকে প্রতারণা করি না। চম্পাকে আমি ফিরে পাবই, কিন্তু তোর নিজের জীবনটাও ফিরে পাওয়া দরকার। তুমি এখনো আমার সঙ্গে যাবে? অবশ্যই যাব। এবার আমরা স্বার্থের জন্য নয়, এক বন্ধুকে তার হারিয়ে যাওয়া জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এগোব। চল বন্ধু, কালো দুনিয়ার জাদুকরি পুকুর আমাদের অপেক্ষা করছে। চলতে চলতে তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে বাতাস পর্যন্ত থেমে গিয়েছিল। সামনে ছিল এক অলৌকিক নীল রঙের পুকুর। তার জলের ওপর থেকে রূপার মতো আলো বের হচ্ছিল। চারপাশে এমন নীরবতা যেন প্রকৃতিও সেই মুহূর্তের অপেক্ষায় ছিল। পাপ্পু, দেখ, ওই তো পুকুর। আমরা পৌঁছে গেছি বন্ধু, আমাদের পরিশ্রম সফল হয়েছে। ঘোড়ার চোখে জল চলে এলো। সে যেমন ভয় পাচ্ছিল তেমনি আনন্দেও ভরে উঠেছিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে 100 বছরের দীর্ঘ অপেক্ষা এবার শেষ হতে চলেছে। যা, আর দেরি করিস না। যা, ওই জাদুকরি পানিতে একবার ডুব দিয়ে আয়। আমি দেখতে চাই সেই বন্ধুটাকে কেমন লাগে যে 100 বছর ধরে এই চামড়ার ভেতরে বন্দী ছিল। যা পাপ্পু। ঘোড়াটা ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে গেল। যেই সে পানিতে পা রাখল, চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। একটা গভীর বিস্ফোরণের মতো শব্দ হলো, আর মুহূর্তের মধ্যেই ঘোড়াটা এক মানুষে পরিণত হয়ে গেল। আমি মানুষ হয়ে গেছি। মদন, দেখো, আমি আবার কথা বলতে পারছি, আমি আবার সবকিছু ছুঁতে পারছি। কি হলো ভাই? এখন তো তুই মুক্ত, তাহলে এত মন খারাপ কেন? মদন, আমি মুক্ত তো হয়েছি, কিন্তু এখন আমি কোথায় যাব? 100 বছর কেটে গেছে। আমার স্ত্রী, আমার সন্তান, আমার ঘর সব হয়তো মাটির সঙ্গে মিশে গেছে। এই পুরো পৃথিবীতে এখন আর আমার কেউ নেই। আমি মানুষ তো হয়েছি, কিন্তু আমি একেবারে একা। তুই পাগল নাকি? কে বলেছে তুই একা? আমি কি তোর ভাই নই? দেখ ভাই, আমার মা আছে, আর আছে চম্পা, যেই মুখে তিতা কথা বলে ঠিকই, কিন্তু মনটা একদম পরিষ্কার।
এখন থেকে তুই আমাদের সঙ্গেই থাকবি। আমাদের বাড়িতে যদি 4টা রুটি তৈরি হয়, তার একটা তোর হবে। আমরা সবাই এক পরিবার।